হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি ডাব্লিউবিসিএস প্রিলিমস প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের কোশ্চেন পেপার। আজকে আমরা ডিসকাস করব 2018 সালের ডাব্লিউবিসিএস প্রিলিমস জেনারেল সায়েন্সের কোশ্চেন গুলো। এর আগে আমরা দেখো 2000 সাল থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট আছে, সেখান থেকে তুমি একদম প্রথম থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবে। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত নোটিফিকেশন, আপডেট, পিডিএফ, এই ক্লাসগুলো লিঙ্ক এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। এই ভিডিওটি স্পন্সর করেছে আন একাডেমি। তো সামনে যাদের ডাব্লিউবিসিএস ফিল্ম 2022 রয়েছে, তোমাদের জন্য 2 মান্থের ডিউরেশনের একটা কনকারার 60 ডেজ ফাস্ট ট্র্যাক কোর্স নিয়ে এসেছে ওয়েস্ট বেঙ্গল পিএসসির তরফ থেকে। তো এটা 4 এপ্রিল থেকে শুরু হচ্ছে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা এটা এই কোডটা ইউজ করে এনরোল করে নিতে পারো। এবং যারা প্রপার ভাবে ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স 2023 এর জন্য প্রিপারেশন নিতে যাও, তোমাদের জন্য আগমন ফাউন্ডেশন কোর্স একদম ব্যাচ M05 শুরু হচ্ছে। 12 মান্থের পুরো কোর্স, পুরো তোমাদের প্রিলিমস এবং মেন্স পুরো প্রিপারেশন করিয়ে দেওয়া হবে। এবং এই কোর্সটা শুরু হচ্ছে 30 মার্চ থেকে। তো একদম তোমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে এনরোল করে নেবে। এবং দেখো, তোমাদের 3 মাস, 6 মাস, 12 মাস এবং 24 মান্থের যে কোর্সগুলো রয়েছে, সেগুলো নিউ প্রাইস বাড়তে চলেছে। 1 এপ্রিল থেকে তোমাদের প্রাইস বেড়ে যাবে। তো তার আগে যদি কেউ সাবস্ক্রিপশন নিতে চাও, অবশ্যই নিয়ে নিতে পারো। GSG10 এই কোডটা ইউজ করে নেবে, তো তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং ওয়েস্ট বেঙ্গল পিওসি তরফ থেকে তোমাদের নতুন কিছু ক্যাটাগরি লঞ্চ করা হয়েছে, WBSSC রেলওয়ে, ডাব্লিউপি জেনারেল কম্বাইন এবং ডাব্লিউপি ব্যাংকিং। তো প্রত্যেকটার জন্য নতুন ব্যাচ শুরু হয়েছে। তো এটারও তোমাদের যারা এনরোল করতে চাও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে এনরোল করে নেবে। যেহেতু এগুলো নতুন তোমাদের শুরু হচ্ছে, তো 10% এর সাথে সাথে আরো এক্সট্রা 20% তোমরা অফ পেয়ে যাবে যদি তুমি এই GSG10 এই কোডটা ইউজ করে নাও। এবং প্রথম প্রশ্নে চলে আসি, দেখো কি বলেছে, গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কত? তো বায়ুমণ্ডলে আমাদের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে গড়ে 3%। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে যে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণকে বাতাসের আর্দ্রতা দ্বারা পরিমাপ করা হয়। এবং ভূপৃষ্ঠে বাতাসের জলীয় বাষ্পের শতাংশ 0.01 থেকে 4.24% পর্যন্ত পরিবর্তিত হয়। তো অ্যাভারেজ যদি ধরো যে 3-এর কাছাকাছি এটা অপশনে রয়েছে, তো সেই জন্য এখানে আমাদের অপশন বি অ্যান্সার হচ্ছে। এখানে মনে রাখবে তাপমাত্রা বাড়লে ওই স্থানের জলীয় বাষ্পের ধারণ করার ক্ষমতা বেড়ে যায়, এবং কোন স্থানের তাপমাত্রা কমলে ওই স্থানে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমে যায়। এবং হাইগ্রোমিটারের সাহায্যে কোন স্থানে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সমান ড্যাশ রয়েছে। তো এদের মধ্যে সমান কি রয়েছে? তো এদের মধ্যে সমান শূন্য স্থানে বেগ রয়েছে। মানে স্পিড ইন ভ্যাকুয়ামে, মানে ভ্যাকুয়ামে এদের স্পিড সবার সমান, মানে বা শূন্য স্থানে এদের বেগ সবার সমান। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, অবলোহিত রশ্মি, দৃশ্যমান আলো, অতিবেগুনি রশ্মি, এক্স রে, গামা রশ্মি হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের উদাহরণ। এবং এই ধরনের তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। শূন্য মাধ্যমে এই তরঙ্গের গতিবেগ আলোর গতিবেগের সমান হয়। তো শূন্য মাধ্যমে এদের বেগ একদম সব জায়গাতেই শূন্য স্থানে এদের বেগ আলোর বেগের সমান হয়ে যায়। কিন্তু এমনি এই তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই একটু মনে রাখবে। শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায়? তো এটা আমরা প্রত্যেকে জানি যে শব্দের বেগ সবচেয়ে বেশি হচ্ছে কঠিন। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। দেখো 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শুষ্ক বায়ুতে শব্দের বেগ হচ্ছে 343 মিটার পার সেকেন্ড। জলে শব্দের বেগ হচ্ছে 1437 মিটার পার সেকেন্ড। কাঠের মধ্যে শব্দের বেগ হচ্ছে 3850 মিটার পার সেকেন্ড। গ্লাসের মধ্যে শব্দের বেগ হচ্ছে 4540 মিটার পার সেকেন্ড। এবং অ্যালুমিনিয়ামের শব্দের বেগ হচ্ছে 6320 মিটার পার সেকেন্ড। এবং শব্দ হলো এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে কত? তো এটা আমরা প্রত্যেকে জানি যে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এবং এখানে মনে রাখবে এরিথ্রোপোয়েসিস হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নতুন লোহিত রক্তকণিকা তৈরি হয়। এটি প্রায় 7 দিন স্থায়ী হয়ে থাকে। এবং এই প্রক্রিয়াটির মাধ্যমে লোহিত রক্তকণিকা অবিচ্ছিন্নভাবে বড় ও স্থির লাল অস্থিমজ্জায় উৎপাদিত হয়। তো যদি বলে লোহিত রক্তকণিকা কোথায় উৎপাদিত হচ্ছে, রেড বোন ম্যারোতে এটা উৎপাদিত হয়, এটা মনে রাখবে। লোহিত রক্তকণিকার কাজ হলো শরীরের বিভিন্ন অংশে রক্তের মাধ্যমে অক্সিজেন পৌঁছে দেওয়া। নেক্সট প্রশ্নে চলে আসি, বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক কি হবে? ভেবেচিন্তে অ্যান্সার দেবে, বারবার পরীক্ষায় আসে। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে বাড়বে। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। এবং মনে রাখবে জলে লবণ যোগ করলে জলের স্ফুটনাঙ্ক বাড়বে। এবং ফুটানোর জন্য প্রয়োজনীয় তাপমাত্রা প্রতি কেজি জলে প্রতি
58 গ্রাম দ্রবীভূত লবণের জন্য 0.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। ওকে, তো তোমাদের জল সাধারণত 100 ডিগ্রিতে ফুটে বাষ্পে পরিণত হয়। তো যখনই একটা তোমার জলের মধ্যে 1 কেজি জলের মধ্যে তুমি 58 গ্রাম লবণ দ্রবীভূত করবে, এটা ফুটতে তোমার নেবে 100.5 ডিগ্রি সেলসিয়াস। ওকে, নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, পেশি ক্লান্তির জন্য দায়ী হচ্ছে কোনটা? তো পেশি ক্লান্তির জন্য দায়ী হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। উচ্চ শক্তি চাহিদা, শক্তির প্রয়োজনে দ্রুত ওঠানামা এবং অক্সিজেনের অপরিহার্য সরবরাহ সত্ত্বে পেশিতে ল্যাকটিক অ্যাসিড গঠিত এবং জমা হয়। তীব্র ব্যায়ামের সময় ক্লান্ত পেশির পিএইচ ভ্যালু 6.4 থেকে 6.65 পর্যন্ত চলে আসে। নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি বা শর্ট সাইট ডিফেক্ট ঠিক করা যায় নিম্নোক্ত কোন লেন্স দ্বারা? তো এই প্রশ্নটা অনেকজন আমরা কনফিউজ হয়ে যায় বারবার পরীক্ষায়। এখানে আমাদের অ্যান্সার হবে অবতল লেন্স দ্বারা, কনকেভ লেন্স দ্বারা। তো মনে রাখবে যে মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি একান্ত চোখ খুব কাছের বস্তু খুব ভালোভাবে দেখতে পেলেও দূরের বস্তু ঝাপসা দেখায় এবং এই চোখের নিকট বিন্দু 25 সেন্টিমিটারেরও কম হতে পারে। তো এই প্রশ্নটা আমি কোনো একটা পরীক্ষা হিসেবে দেখলাম যে মায়োপিয়া রোগ হলে যে ন্যূনতম কত দূর পর্যন্ত দেখতে পাই, এরকম টাইপের একটা প্রশ্ন ছিল। তো সেখানে এই 25 সেন্টিমিটারের অপশন ছিল, তো এটা একটু মনে রাখবে। এর সাথে মনে রাখবে চোখের লেন্স অভিসারী ক্ষমতা বেড়ে যায় এই ত্রুটির উদ্ভব হয়। এই ত্রুটি দূর করার জন্য অভিসারী ক্ষমতা কমাবার মতো সহায়ক লেন্স বা চশমা অর্থাৎ অবতল লেন্সের চশমা ব্যবহার করা হয়। তো অপশন বি হচ্ছে এখানে এটা অ্যান্সার। তো মায়োপিয়া ঠিক করতে কোন চশমা ব্যবহার করা হয়? অবতল লেন্স। লাল, সবুজ, নীল মিলে কোন কোন রং তৈরি হচ্ছে? তো এখানে দেখতে পাচ্ছ রেড, ব্লু, গ্রিন তিনটে মিক্স হচ্ছে, এখানে কি তৈরি হচ্ছে? কোন রংটা? এখানে তৈরি হচ্ছে সাদা রং। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, মানুষের দুধ দাঁতের সংখ্যা হচ্ছে কত? তো মানুষের দুধ দাঁতের সংখ্যা হচ্ছে 20টি। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে দুধ দাঁতের মধ্যে 10টা পাওয়া যায় ম্যাক্সিলায়, ম্যাক্সিলাকে মানে উপরের চোয়ালকে ম্যাক্সিলায় বলা হয়, এবং বাকি যে 10টি সেটা পাওয়া যায় ম্যান্ডিবল। ম্যান্ডিবল কাকে বলা হয়? নিচের চোয়ালকে। টোটাল কতগুলো? 20টি দাঁত। এবং মনে রাখবে যে স্থায়ী দাঁতের 16টি পাওয়া যায় ম্যান্ডিবলে এবং 16টি পাওয়া যায় ম্যাক্সিলায়। টোটাল কতগুলো? 32টি দাঁত। এবং মনে রাখবে দাঁতের এনামেল হচ্ছে মানব শরীরের কঠিনতম কলা। শতকরা হিসাবে সবচেয়ে বেশি খনিজ পদার্থ এনামেলে থাকে 96%, এবং প্রধান খনিজ হলো হাইড্রক্সি এপাটাইট, যেটি মূলত কেলাসীভূত ক্যালসিয়াম ফসফেট। তো এটা মনে রাখবে, এটাও রিসেন্টলি পরীক্ষায় এসেছিল যে দাঁতের এনামেল হচ্ছে কঠিনতম কলা এবং এটা কি দিয়ে তৈরি হয়? ক্যালসিয়াম ফসফেট। 100 মিলিলিটার বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? তো এখানে আমাদের অ্যান্সার হবে অপশন অনুযায়ী 20 মিলিলিটার। অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। কিভাবে হচ্ছে দেখো, সাধারণত মনে রাখবে 100 মিলিলিটার রক্তে প্রায় 15 গ্রাম হিমোগ্লোবিন থাকে এবং এই 1 গ্রাম হিমোগ্লোবিনের মধ্যে 1.34 মিলিলিটার অক্সিজেন বহন করা হয়। তাহলে তুমি সুতরাং বলতে পারো যে 100 মিলিলিটার রক্তে, বিশুদ্ধ রক্তে পরিবাহিত অক্সিজেনের পরিমাণ হচ্ছে 15 ইন্টু 1.34 গুণ যদি করো দেবী 20.1 মিলিলিটার পাবে। তো অপশনে যেহেতু 20 কাছাকাছি রয়েছে, তো অপশন সি আমাদের এখানে অ্যান্সার হচ্ছে। নিচে কোনটি তিমির প্রধান শ্বাস অঙ্গ হিসাবে কাজ করে? তো তিমির প্রধান শ্বাস অঙ্গ হচ্ছে ফুসফুস বা লাংস। অপশন সি হচ্ছে এখানে এটা অ্যান্সার। মনে রাখবে তিমির বিভিন্ন প্রজাতির মধ্যে আছে, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীল তিমি, ব্লু হুইল যেটা। এবং তিমিকে আরেকটি কারণে মাছ বলা যায় না, সেটি হলো মাছেদের শ্বাস নেওয়ার জন্য ফুলকা থাকে কিন্তু তিমির শ্বাস নেওয়ার জন্য ফুসফুস থাকে। নেক্সট চলে আসি 16 বিটস এর সমারোহকে কি বলা হয়? এখানে কম্পিউটারের প্রশ্ন ছিল, তো কম্পিউটারটাকে আমি সায়েন্সের মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এখান থেকে আমাদের অ্যান্সার হচ্ছে ওয়ার্ড। 16 বিটস সমান বলা হয় 1 ওয়ার্ড। এখানে মনে রাখবে 1 নিবল সমান বলা হয় 4 বিটস, সমান বলতে পারো 0.5 বাইট। কারণ কি? কারণ হচ্ছে 1 বাইট সমান হয়ে থাকে 8 বিটস। একটি সুতোয় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেল, নিম্নোক্ত কোন ঘটনাটা ঘটবে? তো এটা মনে রাখবে পাথরটি স্পর্শক বরাবর যাবে। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে একটি সুতোর সাথে একটি পাথর বেঁধে দিলে বৃত্তাকার পথে ঘূর্ণত হয়, কারণ ঘুরতে ঘুরতে সুতোর দড়ি যদি ছিঁড়ে যায় তাহলে পাথরটি স্পর্শক বরাবর যাবে। জাড্ডের জন্য পাথরটি তার গতি অব্যাহত রাখে এবং এই গতিটি বৃত্তাকার স্পর্শক বরাবর থাকে। একটি বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় কোনো তরলে ভাসে, বস্তু এবং তরলটিকে যদি ওই অবস্থাতেই চাঁদে নিয়ে যাওয়া হয় বস্তুটি কি পরিবর্তন ঘটবে?
তো এখানে মনে রাখবে যে সেটা আগের মতনই ভাসতে থাকবে। কারণ কি? কারণ হচ্ছে দেখো চাঁদে স্থানান্তরিত করলেও বস্তুর ভর পরিবর্তিত হয় না, কিন্তু বস্তুর ওজনটা পরিবর্তিত হয়, কিন্তু ভর কিন্তু পরিবর্তিত হয় না। এবং চাঁদে নিয়ে গেলে তরলটির ঘনত্বের পরিবর্তন হয় না, তাই এর পরিমাণের সরণও অপরিবর্তিত থাকবে। তো আর্কিমিডিস নীতি আমাদের কি বলছে? তো আর্কিমিডিসের নীতিতে বলছে যে কোনো বস্তু যদি পুরোপুরি বা আংশিকভাবে তরলে নিমজ্জিত অবস্থায় ঊর্ধ্বমুখী বা বাহ্যিক শক্তি দ্বারা পরিচালিত হয়, যার দৈর্ঘ্য বস্তু দ্বারা স্থানান্তরিত তরলের সমান হয়। এটা হচ্ছে আমাদের আর্কিমিডিসের সূত্র। ইউএসবি কোন ধরনের স্টোরেজ? তো ইউএসবি এটা মনে রাখবে, এটা হচ্ছে একটা সেকেন্ডারি স্টোরেজ বা গৌণ স্টোরেজ বলা হয়। প্রাইমারি স্টোরেজে এক্সাম্পল যদি জানতে চাই তো র্যাম, ক্যাচে মেমোরি, এগুলো সব হচ্ছে প্রাইমারি স্টোরেজ। এবং সেকেন্ডারি স্টোরেজ হচ্ছে ইউএসবি ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। তারপরে দেখো এইচডিডি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, এবং এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। তো এগুলো সব হচ্ছে সেকেন্ডারি স্টোরেজের উদাহরণ। কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়? তো কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় বাগস। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো কম্পিউটারের ক্ষেত্রে একটি বাগস হলো উৎসের কোডের একটি ত্রুটি, মানে যে প্রোগ্রামিং গুলো করা থাকে তার একটা ত্রুটি, যা একটি প্রোগ্রাম থেকে অপ্রত্যাশিত কিছু ফলাফল উৎপাদন করায় কিংবা পুরোপুরি ক্র্যাশ করে দেয়, মানে কম্পিউটার একদম খারাপ হয়ে যায়। ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হলো কি? তো ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হচ্ছে একটা জারণ বা অক্সিডেশন। অপশন ডি হচ্ছে এখানে এটা অ্যান্সার। তো ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হলো এক ধরনের জারণ বিক্রিয়া। ক্লোরিনের ব্লিচিং ক্রিয়ার জন্য আর্দ্রতা প্রয়োজন। ক্লোরিন জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। ভিনিগারের রাসায়নিক নাম কি? তো ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে লঘু অ্যাসিটিক অ্যাসিড। অপশন বি হচ্ছে এখানে এটা অ্যান্সার। তো ভিনিগার অ্যাসিটিক অ্যাসিডে 6 থেকে 10% জলীয় দ্রবণে তৈরি হয়। চিনি বা ইথানলকে গাজন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাসিটিক অ্যাসিডে পরিণত করা হয়। ভিনেগার বিভিন্ন রকমের ফলমূল যেমন আপেল, আখ, নারকেল, খেজুর, নাশপাতি, টমেটো, শস্য হিসাবে চাউল, গম সহ মধু দিয়ে তৈরি করা হয়। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়ে থাকে? কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, বারবার রিপিট হয়? তো আমাদের অ্যান্সার হচ্ছে রিকেট। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে ভিটামিন এ অভাবে হয় রাতকানা, ভিটামিন সি এর অভাবে হচ্ছে স্কারভি, ভিটামিন ডি এর অভাবে হচ্ছে রিকেট, ভিটামিন বি1 এর অভাবে হয় বেরি, ভিটামিন বি3 এর অভাবে হয়ে থাকে পেলেগ্রা, এবং মনে রাখবে ভিটামিন বি12 এর অভাবে হয়ে থাকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া নামক এক ধরনের রক্তাল্পতার কারণ। তো এবং এটাকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এটাকে অনেক সময় পেরনিসিয়াস অ্যানিমিয়াও বলা হয়, এবং এটাও কিন্তু অলরেডি তোমাদের পরীক্ষায় এসেছে, ডাব্লিউবিসিএস পরীক্ষাতে রিপিট হয়েছে। প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি কথাটি হলো কি? তো এই দেখো 2-3 দিন আগেই তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল, আবার এসছে। তো পিভিসির ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এবং মনে রাখবে পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে বিশ্বের তৃতীয় সবচেয়ে ব্যাপকভাবে উৎপাদিত প্লাস্টিক। প্রথম হচ্ছে পলিথিন, সেকেন্ড হচ্ছে পলিপ্রোপিলিন সিনথেটিক পলিমার এটা। ওকে। এবং কোনো বস্তুর উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়। তো কোন বস্তুর উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে জিপসাম। মনে রাখবে যে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট বা জিপসামকে যখন 120 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হয়, তখন সেখান থেকে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত হচ্ছে CaSO4 এবং এটি ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট হিসাবে পরিচিত। এদের মধ্যে কোনটি সাধারণত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভাষা হিসেবে ব্যবহৃত হয়? আমাদের যে মোবাইলগুলো রয়েছে সেখানে যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, তো সেগুলো কোন ল্যাঙ্গুয়েজে তৈরি? তো সেগুলো হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজে তৈরি। এখানে মনে রাখবে যে অ্যান্ড্রয়েড একটি মোবাইল অপারেটিং সিস্টেম যা লিনাক্স কার্নেল এবং তোমাদের অন্যান্য ওপেন সোর্স সফটওয়্যার সংশোধিত সংস্করণের ভিত্তি, যা মূল স্মার্টফোন এবং ট্যাবলেটগুলির জন্য টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে। এবং অ্যান্ড্রয়েড সফটওয়্যার জাভা অ্যাপ্লিকেশনের সমন্বয়ে গঠিত, যা জাভার উপর ভিত্তি করে তৈরি। তো টোটাল এতগুলো প্রশ্ন ছিল তোমাদের 2018 সালে প্রিভিয়াস ইয়ারে। তো টোটাল ছিল 22টা প্রশ্ন। তো আউট অফ 22 তোমরা কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও, বোন সাথে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।